রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া হারুন। জুলাই আন্দোলন ছিল সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা, বৈষম্যহীনতা ও সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন। এ কারণে কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় গণ আন্দোলনে। জুলাই আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে হাজার হাজার মানুষ নেমে আসে রাজপথে। কিন্তু চূড়ান্ত বিজয়ের পর জুলাই চেতনা প্রশ্নবিদ্ধ হয় রাজনৈতিক ভাগ বাটোয়ারার হিসাব নিকাশে। অভিযোগ ওঠে ৭১-এর চেতনার মতোই জুলাই চেতনা নিয়ে বাণিজ্যের। ফলে জুলাই আন্দোলন হয়ে ওঠে অন্য সব আন্দোলনের মতোই সাধারণ। জুলাইয়ের মধ্য দিয়ে নেতৃত্বের পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে কতটা? আশা জাগিয়েও কেন বিতর্কিত হলো জুলাই চেতনা? জনগণকে বঞ্চিত করে কারা ঘরে তুলল জুলাই চেতনার ফসল? চেতনার রাজনীতি, চেতনার বাণিজ্য নিয়েই আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন ইউথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান, আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, এবং আছেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। আপনাদের তিনজনকে আমন্ত্রণ আজকের কঠিন কথা সহজের আয়োজনে। বলছিলাম, জুলাই আন্দোলন ছিল সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা, বৈষম্যহীনতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার আন্দোলন। আর এই কারণেই হয়তো কোটা সংস্কারের যে আন্দোলন সেটি ধীরে ধীরে রূপ নেয় গণ আন্দোলন এবং হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসে। শুরুটা করতে চাই সারোয়ার তুষার আপনাকে দিয়ে। আপনাদের কাছে আসলে জুলাই চেতনাটা কি? আপনাকে ধন্যবাদ। আমাদের কাছে জুলাইটা এখনো একটা চলমান বিষয়। যেটা আপনি শুরু করলেন যে অনেক জিনিস এখনো অধরা আছে, অনেক কিছু আমরা অর্জন করতে পারি নাই। সাধারণ মানুষের ভাগ্যের কতটুকু পরিবর্তন হয়েছে, তাহলে যেগুলো পরিবর্তন হয় নাই সেগুলো নিয়ে কাজ করা, সেগুলো নিয়ে সক্রিয় থাকা, সংগঠিত করা মানুষকে, সেগুলো আদায় করে নেওয়া যারা এখন ক্ষমতা আছে তাদের কাছ থেকে, এগুলোই জুলাই চেতনা। কিন্তু যে আলোচনাটা আমরা শুনি আর কি, এটা একটু অবাক করে যে জুলাই এখনও 2 বছর হয়েছে মাত্র, জুলাই গণঅভ্যুত্থান ঘটার পরে। এবং জুলাই গণঅভ্যুত্থান ঘটার পরে এখনও পর্যন্ত আমরা মোটা দাগে, হ্যাঁ, অনেকগুলো সংস্কার হয় নাই, অনেকগুলো বিষয়ে সরকারের সাথে, বর্তমান সরকারের সাথে আমাদের মতভিন্নতা আছে, কিন্তু যে জিনিসটা আপনি দেখবেন মূল যে পলিটিক্যাল কোর্সটা দেখা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে পৃথিবীর অন্যান্য বহু দেশে এই ধরনের বড় ঘটনার পরে ওই দেশকে আবার স্থিতিশীলতায় আনা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আপনার সিভিল ওয়ার, পারস্পরিক হানাহানি, মারামারি, কাটাকাটি, যে ওই পলাতক ওবায়দুল কাদের বলে গেছিলেন না যে আমরা চলে গেলে 5 লাখকে ওরা মেরে ফেলবে, এরকম জিনিস ঘটে পৃথিবীর বিভিন্ন দেশে। আপনি দেখবেন আমাদের দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদ দিলে যেগুলো ঘটেছে সেগুলো আবার বেশ সন্দেহজনক যে কারা করলো, সে আলোচনা বাদ রাখলেও এইটা বাদ দিলে আমাদের একটা পিসফুল ট্রানজিশন হয়েছে। মানে গণ অভ্যুত্থান থেকে নির্বাচন পর্যন্ত একটা পিসফুল ট্রানজিশন হয়েছে। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, যেটা শেখ হাসিনা বলার চেষ্টা করতো যে শেখ হাসিনা ছাড়া দেশে কোনো বিকল্প নাই, বাংলাদেশ টিকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাংলাদেশ এটা প্রমাণ করেছে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারে এবং খুব ভালোভাবেই টিকে থাকতে পারে। পৃথিবীতে এরকম বড় বড় রাপচারের পরে, ফরাসি বিপ্লব থেকে শুরু করে যত বিপ্লব বা গণ অভ্যুত্থান ঘটেছে, যা যা ঘটে তার তুলনায় বাংলাদেশে কিছুই ঘটে নাই। ফরাসি বিপ্লবে লিটারেলি কচু কাটাকাটি হয়েছে এক পক্ষ আরেক পক্ষের সাথে, লম্বা সময় ধরে হয়েছে এগুলো, ঠিক আছে? তাতে করে কেউ বলে নাই যে ফরাসি বিপ্লবের চেতনা কি ফিকে হয়ে গেছে। আজকে পর্যন্ত ফরাসি বিপ্লব সারা পৃথিবীর মানুষের কাছে অনুপ্রেরণা। বাংলাদেশেও জুলাই গণ অভ্যুত্থান এরপরে যেটা হয় দেখবেন আপনি, এখানে 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ ঘটেছে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গ্লোরিয়াস ইতিহাস। কিন্তু এর 1 বছরের মাথায় আপনার এখানে সিনেমা করতে হয়েছে আবার তোরা মানুষ হ।
কেন? কারণ ওই যে অবক্ষয়, নানা ধরনের বিকার, সেগুলোর উপর ভিত্তি করে। তাতে করে কি কেউ বলেছে যে মুক্তিযুদ্ধ ব্যর্থ হয়েছে? কিংবা দেখবেন তখনও একটা আলোচনা ছিল যে বেহাত বিপ্লব, মানে বিপ্লব বেহাত হয়ে গেছে। এটা সবসময় আলোচনা থাকে। আপনার 47-এর পরে বলেছে, বা এখানকার কমিউনিস্টরা বলেছে যে ইয়ে আজাদি ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুখা হ্যায়। এগুলো বলে সবসময়, এবং আপনি অনেকগুলো জিনিস পান নাই, সেটার জন্য আপনার গ্রিভেন্স থাকবে, আপনি সেটা নিয়ে কথা বলবেন, এটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু তাতে করে খোদ ওই বড় ইভেন্টটা, মানে 71-এর মতো, 90-এর মতো, কিংবা 24-এ গণঅভ্যুত্থানের মতো ইভেন্টগুলো মিথ্যা হয়ে যায় না, বা এটা কোনোভাবেই খর্ব হয় না। সবসময় যেটা হয় যে ওই গণঅভ্যুত্থানের পরে, সাধারণ মানুষ আত্মত্যাগের পরে রাজনৈতিক দলগুলো এটাকে নিয়ে নানাভাবে তাদের মধ্যে এক ধরনের ভাগবাটোয়ারা রাজনীতি থাকে বা দ্বন্দ্ব থাকে, সেগুলো থাকবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, আমাদের এটা স্বাভাবিকভাবে নেওয়া উচিত। আমাদের প্রত্যাশা হয়তো আকাশচুম্বী থাকতে পারে, কিন্তু বাস্তবতাটাও এমন যে সব পক্ষের একটা বিষয় একমত হয়ে একদিকে আপনি যাবেন, এটা সচরাচর হয় না। ফলে আমি দেখেছি যারা গণ অভ্যুত্থানটাকেই প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের জন্য এটা একটা বড় প্রশ্ন। মানে তারা এটা খুব মজা করে বলতে চায় আর কি, যে তাহলে কি কিছু হলো, তাহলে কি আমরা কিছু পেলাম, তাহলে তো আগেই ভালো ছিলাম, এগুলো বলার চেষ্টা করে। কিন্তু আমার কাছে মনে হয় জুলাই গণ অভ্যুত্থান এত বড় ঘটনা বাংলাদেশ ইতিহাসে, মানে স্বাধীন বাংলাদেশ, মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে এত বড় ঘটনা, যে এর তুলনায় এরপরে সামান্য যা যা কিছু ঘটেছে, যা যা অপ্রাপ্তি আছে, সেটা তুলনায় এখনো তুচ্ছ। কারণ যেগুলো আপনার অপ্রাপ্তি আছে সেগুলো আপনি কিন্তু আদায় করার জন্য এখনো আমরা সক্রিয় আছি, বিভিন্ন জি। পক্ষ, জনগণ সহ সবাই সক্রিয় আছে। ফলে আমাদেরকে এখনো চেষ্টা করে যাইতে হবে, এবং এটা মনে রাখতে হবে যে এটার জুলাই গণ অভ্যুত্থান যদি আপনাকে আর কিছু না দিয়ে থাকে, এটা দিয়েছে যে বাংলাদেশ থেকে আমরা নমরুদকে বিদায় করেছি। বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কোনো শাসক, সব শাসকের বিরুদ্ধেই এখানে আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে একমাত্র সেই ব্যক্তি যিনি খুব দম্ভের সাথে বলতেন যে শেখ হাসিনা পালায় না, বঙ্গবন্ধুর কন্যা পালায় না, তাকে পালিয়ে যেতে হয়েছে। এখন আবার উনি বলছেন না যে ফিরে আসবো, ওই পালায় না বলে পালিয়েছেন, ফিরে আসবো বলে কিন্তু আর ফিরবে না। আপাতত এটুকুই জি, বললাম। আপনি অপ্রাপ্তি নিয়ে কথা বলছিলেন, সেটি নিয়ে যদি ডাক্তার রাকিব আল হাসান আপনার কাছে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন রিফাত রশিদ, যিনি এখন প্ল্যাটফর্মটির সভাপতিত্বের দায়িত্বে আছেন। তিনি বলেছেন, সত্যিকার অর্থে বৈষম্যমুক্ত যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম সেটি স্পর্শ করতে পারিনি। যা চেয়েছি আর যা পেয়েছি তার মধ্যে অপ্রাপ্তি অনেক বেশি। আপনার কি মনে হয় এই যে অপ্রাপ্তির কথা তিনি বলছেন, বা সারোয়ার তুষারও বেশ কিছু অংশে বলছিলেন, এই অপ্রাপ্তির দায়টা আসলে কাদের? আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। জুলাই মাস চলছে, যারা স্বর্গগত তারা এখনো জানেন স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। তো যাদেরকে আমরা হারিয়েছি তাদেরকে পাবো না, এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে 3 জন, আপনি সহ 4 জন এখানে বসে আছি। জুলাই না হলে হয়তো আপনিও টকশো অ্যাঙ্করিং করতে পারতেন না। যদি করতেন তাহলে ওই সময় ইসলামের মতো বা অন্যান্য ফেসিস্টদের মতো আপনার তাপস করে টকশো করা লাগতো। এটা আপনার জন্য বড় প্রাপ্তি, আমাদের জন্য বড় প্রাপ্তি। তো প্রাপ্তির জায়গাটা আমি আরেকটু বলি আপনাকে। ধরেন গতকাল বিশ্বকাপে খেলা হচ্ছিল যে কঙ্গো আর হচ্ছে ইংল্যান্ডের। এই কঙ্গো দেশটি হচ্ছে কঙ্গো নামে প্রথমবার মতো বিশ্বকাপ খেলে। তার আগে কঙ্গো 1960 সালে বেলজিয়ামের উপর নিবেশ থেকে স্বাধীন হয়। 74 সালে সাব সাহারান কান্ট্রি হিসেবে প্রথমবার বিশ্বকাপ খেলে, তখন তার দেশের নাম ছিল জায়ার। তো এই দেশটিরও অনেক লম্বা ইতিহাস, আমি ইতিহাস পড়তেই অবাক হলাম। তারপরে 65 সালে মুবুতু নামে এক শাসক এটাকে দখল করে। 97 পর্যন্ত তার প্রথম আফ্রিকান ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত এটা চলে। 3 সালে এসে তখন এটা আবার সে রিপাবলিক অফ কঙ্গো, এই কারণে বলা হয় ডক্টর কঙ্গো, মানে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। তার মানে একটা দেশ স্বাধীন হলো স্বাধীন না, অনেক লম্বা ইতিহাস থাকে। আপনি যদি আমাদের দেশের সাথে একদম তাজা যে উদাহরণটা আমরা মিলাই, আরব বসন্তে তিউনিসিয়ার ঘটনাটার সাথে আমাদের একদম পুরো খুব সাদৃশ্য আছে। ধরেন ওখানে হচ্ছে মোহাম্মদ বুয়াজিজি, এখানে হচ্ছে আবু সাইদ। ধরেন ওখানে মোহাম্মদ বুয়াজিজি নামে যে ছেলেটা, 26 বছরের যে ছেলেটা, সে ফল বিক্রি করতো এবং তাকে হচ্ছে কি প্রশাসকরা তাকে তার গাড়ি ভাঙচুর করে, তাকে ফল বিক্রি করতে দিচ্ছিল না, তাকে গায়ে চড় দেয়। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। তখন সে অপমান বোধ করে, একটা সময় তখন সে নিজের গায়ে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। ঘটনাটা ঘটেছিল 2010 সালে 17 ডিসেম্বর। সে মারা যায় হচ্ছে 4 জানুয়ারি, এবং তার মারা যাওয়ার পরে তার লাশটাকে কেন্দ্র করে যে বিপ্লবটা, বিস্ফোরণটা হয়, সেটা আর বসন্ত। তা আমাদেরও একদম আবু সাইদের এটা, মানে ধরুন শেখ হাসিনা তো জানতো না এরকম কিছু হবে। তার হচ্ছে বড় আমার কাছে যেটা প্রাপ্তি, প্রাপ্তিটা হচ্ছে 2041 সাল পর্যন্ত যে ডাইনি বাংলাদেশে থাকার কথা ছিল, নিজেই সে ছক কষেছিল, কিন্তু বাংলাদেশের জনতা তাকে খেদিয়ে তার সে দিল্লিতে পাঠিয়ে দিল। এটা হচ্ছে বড় অর্জন, আর কিছু হতে পারে না। বাকিগুলো সারাত তুষারের সাথে আমি একমত, বাকিগুলো তুচ্ছ। কি পাইনি আবার এটা বলি আপনাকে। ধরেন না পাওয়ার পিছনে এখানে অনেক মানে ক্রন্দন যে বঞ্চনা রয়েছে, বঞ্চনাটা সঠিক। এখানে অনেক, ধরেন আমি যেটা মনে করি যে সেখানে হচ্ছে কি আমাদের অনেক বোঝাপড়ার যে কোঅর্ডিনেশনটার অভাব ছিল। আর একটা বড় অভাব ছিল যে আমাদের পলিটিশিয়ানরা, পলিটিক্যাল পার্টিগুলো আমার কাছে মনে হচ্ছিল যে অনেক দেরিতে ফিল করছিল যে জুলাই বলে কিছু হয়েছিল বা আসলে হয়েছিল। কারণ কেউ আসলে বিশ্বাস করতে পারতেছিল অনেকদিন পর পর্যন্ত। ধরেন এই জুলাই আগস্ট মাসে তো হয়, আমি নভেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত অনেক বড় বড় পলিটিশিয়ানদের নাম নিচ্ছি না,
তো ওনাদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে আসলে আপনারা কেউ এটা ফিল করতে পারছিলেন কেন, ওনারা বলছে আমাদের এখনো বিশ্বাস হচ্ছে না। তো এই জায়গাটা আসলে যে দোলাটা আমাদের মধ্যে দিয়েছিল, এটা একটা বড় প্রাপ্তি, বড় অর্জন, কিন্তু পাইনি। এখানে আসলে আমাদের অনেক অসঙ্গতি ছিল, অনেক ইমেচিউরিটি ছিল, অনেক ইনএক্সপিরিয়েন্স ছিল। এবং রিফাত রশিদ যে কথাটা বললেন, এখানে আসলে ধরেন আপনি যদি রেসপন্সিবল জায়গা থেকে হিসাব করে দেখেন, রেসপন্সিবল থেকে আমি আসলে যারা দায়িত্বে ছিল তাদেরকে কাঠগড়ায় ফেলতে চাই, কারণ অনেকেই এখানে অনেক বাধা দিয়েছিল, দিবেটা স্বাভাবিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আপনারা সেগুলোকে প্রোটেক্ট করতে পারেননি। প্রোটেক্ট না করার কারণে ধরেন এত বড় একটা গণ অভ্যুত্থান হলো, কিন্তু গণ অভ্যুত্থানের রেজাল্টটা কেন ক্যান্টনমেন্টে যেতে হলো, আবার এখানে ছাত্র প্রতিনিধি কেন যেতে হলো, আপনি এখানে জনগণ থেকে বিচ্ছিন্ন কেন আপনি সেখানে গেলেন, আবার আপনারাই বলছেন যে দুজন সমন্বয় ছিল, সে দুজন সমন্বয় ভুয়া ছিল, আবার এটাও আপনারা বলছেন যে এখানে কোনো বিশেষ উপদেষ্টা আপনাদেরকে কুক্ষিগত করার চেষ্টা করতেছিল। তো এখানে আসলে নানা ইকুয়েশন, নানা সমীকরণ। তো এর বাইরে আমি মনে করি যে পরবর্তী সময় যে আমাদের একটা পিসফুল যে ট্রানজিশন হয়েছে, এটা একটা বড় প্রাপ্তি। তার পরবর্তী সময় আমাদের যে ভাইব্রেন্ট সংসদ, বা আমরা এখানে যে একটা খুব স্মুথ অ্যান্ড বা হ্যাপি এনভায়রনমেন্টে, একটা হেলদি এনভায়রনমেন্টে কথা বলতে পারতেছি, এটাই বড় অর্জন। কারণ আমাদের কারো মনে এই ভয়টা নাই যে এখান থেকে নিচে নামলে আমাদেরকে তুলে নিয়ে যাবে, সাদা গাড়ি তুলে নিয়ে যাবে, এই ভয়টা কারোর মধ্যে নাই। হাসিনার আমলে আমরা একটা স্বাধীন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অধিকার ছিল না, সে জায়গা থেকে আমরা এখানে যা খুশি তা বলতে পারবো। এই মুক্ত বিহঙ্গের মতো বেড়ে ওঠাটাই আমরা এই বাংলাদেশটা চেয়েছিলাম, এটাই বড় অর্জন। জি ফারুক হাসান, চেতনার রাজনীতি নিয়ে যদি কথা বলি, সেই চেতনার রাজনীতিতে দেখা যায় যে কিছু নির্দিষ্ট গোষ্ঠী লাভবান হয়, সেক্ষেত্রে জনগণের ভাগ্য কতটা পরিবর্তন হয়, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল ওয়ানের সম্মানিত দর্শক এবং আমার সহ আলোচক দুজনকেই। শুরুতেই বলে রাখি যে জুলাইয়ের চেতনা বা জুলাইয়ের যে মূল স্পিরিট, এই স্পিরিট নিয়ে ধরেন যে অনেক কথা, অনেক আলোচনা, সমালোচনা, অনেকেই বলে থাকে জুলাই হারিয়ে গেছে, জুলাই বিক্রি হয়ে গেছে ইত্যাদি। হ্যাঁ, জুলাই নিয়ে আমরা আলোচনা সমালোচনা অনেক করি, কিন্তু জুলাই তো আসলে একদিন কিংবা 36 দিনের কোনো বিষয় না। জুলাই হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এই যে গণ অভ্যুত্থান বা গণবিপ্লব যেটাই বলি না কেন, এটা কি শুধুমাত্র জুলাইয়ের 36 দিনে হয়েছিল? না, এই জুলাইয়ের প্রেক্ষাপট তৈরি করতে আমাদের 15 থেকে 16 বছর লেগেছে। এবং এই জুলাইয়ের পিক পয়েন্ট যেটাকে আমরা বলে থাকি বা মূল মোমেন্ট, সেটা ছিল জুলাইয়ের 36 দিন। সুতরাং সেই 36 দিনে 15 বছরের তৈরিকৃত যে আমাদের প্লট, এই প্লটের চূড়ান্ত রূপ কিন্তু আমরা সেই 36 দিনে দিয়েছিলাম। সেই 36 দিনের 5ই আগস্ট পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম ফেজ এই গণ অভ্যুত্থানের। আর সেকেন্ড ফেজটা হচ্ছে রিবিল্ড। এই রিবিল্ড ফেজে এসে আমরা আসলে ধরেন যে এখানে নানাভাবে ডাইভার্ট হয়েছি। প্রথম ফেজে কিন্তু আমরা শতভাগ সফল। প্রথম ফেজের আমাদের স্পিড ছিল, টার্গেট ছিল, যে কোনো মূল্যে এট এনি কস্ট আমাদের জীবন যাক কিংবা থাক, এই পতিত ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে, স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। এটা হচ্ছিল প্রাইম আমাদের টার্গেট, এবং এই টার্গেটে আমরা শতভাগ সফল হয়েছি। এই সফলতার পরে আমাদের যে সেকেন্ড ফেজ বা পরের ফেজ, এই ফেজে এসে ধরেন যে নানামুখী আলোচনা, সমালোচনা ইত্যাদি এখানে হয়েছে, এটা আমরা অস্বীকার করব না। কিন্তু জুলাই এখনো অ্যালাইভ, জুলাই হারিয়ে যায় নাই, জুলাই জীবন্ত আছে। এই জুলাইকে অনেকে বিক্রি করার চেষ্টা করেছে, এটাকে নিয়ে বাণিজ্য করার চেষ্টা করেছে, এটাকে নানাভাবে ডাইভার্ট করার চেষ্টা করেছে, বাট তারা কিন্তু বেলা শেষে অতীতেও ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও হবে। এখন ধরেন জুলাই আমাদের কি কি দিয়েছে, আমি যদি খাতা কলম নিয়ে বসি, আমি তো মনে করি এই জুলাইয়ের যে অর্জন, এই অর্জন আমি লেখা শেষ করতে পারবো না। আজকে আমি যে টিভি চ্যানেলে বসে কথা বলছি, এই টিভি চ্যানেলটাও এই জুলাইয়ের অর্জন। এই পতিত স্বৈরাচার এই টিভি চ্যানেলটি জনগণের পক্ষে কথা বলার কারণে বিনা নোটিশে, বিনা দোষে, অপরাধে চ্যানেলটিকে বন্ধ করে দিয়েছিল। এই জুলাই গণ অভ্যুত্থান না হলে আজকে এই চ্যানেল 1 ওপেন হতো কিনা আমরা জানি না। সুতরাং এই চ্যানেল 1 আমি মনে করি এই জুলাই গণ অভ্যুত্থানের সবচাইতে বড় একটা ফসল। এবার আমি যদি রাষ্ট্রীয়ভাবে চিন্তা করি, আজকে যিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এই জুলাই গণ অভ্যুত্থান হলে না হলে তিনি বাংলাদেশে ফিরে আসতে পারতেন কিনা আমরা কিন্তু আশঙ্কায় ছিলাম, সন্দেহের জায়গায় ছিলাম। সুতরাং তিনি ফিরে আসতে পেরেছেন, এবং আজকে তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জনগণ কর্তৃক নির্বাচিত। এটা একটা বড় অর্জন। আজকে যে প্রধান বিরোধী দল জামাত ইসলামী, এই জামাত ইসলাম বাংলাদেশে ওপেন রাজনীতি করতে পারতো কিনা আমরা জানি না এই গণ অভ্যুত্থান না হলে। সুতরাং এই জামাত ইসলামীকে ওপেন রাজনীতি করার ক্ষেত্র তৈরি করে দিয়েছে এই জুলাই গণ অভ্যুত্থান। আজকে এই যে আমি, ফারুক হাসান বা আমার সহ আলোচক যারা এখানে রয়েছেন, আমাদের সারওয়ার তুষার, রাকিব হাসান, আমরা যে মুক্তভাবে কথা বলতে পারছি, আমরা বিগত 15 বছর কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে হয়েছে অনলাইন প্ল্যাটফর্মে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। কোনো টিভি চ্যানেল আমাদের ডাকতো না, কারণ আমাদের নামে ইম্বার্গো দেওয়া ছিল যে আমরা কোনোভাবেই কোনো টেলিভিশনে টকশো করতে পারবো না। জনগণ কি পেল? হ্যাঁ, এখন দেখেন জনগণের এখান থেকে অর্জনটা কি। জনগণের অর্জন প্রথমত, এই ফ্যাসিবাদ চলে যাওয়ার পরে মানুষ এখন মুক্তভাবে চলাফেরা করার একটা স্বাধীনতা পেয়েছে, কথা বলার স্বাধীনতা পেয়েছে। হ্যাঁ, এখনো যে সমস্যা হচ্ছে না এটাই বলবো না। অনেক জায়গায় ধরেন সরকারের সমালোচনা করার কারণে অনেককে গ্রেপ্তার করা হচ্ছে, বিনা কারণে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এটা একবারেই খুব নগণ্য সংখ্যাটা। কিন্তু আমরা বিগত 15-16 বছরের ডাটা যদি অ্যানালাইসিস করি,
এরকম একটা না দুইটা না শত শত মানুষকে বিনা কারণে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে, তুলে নিয়ে যাওয়া হয়েছে। একই সাথে আজকে দেখেন গুম, খুন, ক্রসফায়ার, এই তিনটা জিনিস বাংলাদেশ থেকে কিন্তু একবারে টোটালি নাই। একটা মানুষও ক্রসফায়ারের শিকার হয় নাই, গুমের শিকার হয় নাই। সুতরাং এগুলো আমাদের অর্জন। হ্যাঁ, এখন দেখেন জুলাইটা আসলে ডাইভার্ট করার চেষ্টা কারা করলো। বাংলাদেশের এই 50 বছরের রাজনৈতিক ইতিহাসে আমরা যেটা জেনে আসছি, যে যায় লঙ্কায় সে হয় রাবণ। মানে যে একবার চেয়ারে বসে সে মনে করে আমিই রাজা, আমিই সব, আমি মানে একটা এরকম একটা ভাব। তো সুতরাং বিগত সময়েও এই চর্চাটা ছিল, গণ অভ্যুত্থানের পরে যারা ক্ষমতায় আসছে তাদের মধ্যেও এই চর্চাটা প্রকটভাবে ছিল। কেন ছিল? যেহেতু তাদের বিগত সময়ে এই রাজনৈতিক চেয়ারের রাজনীতির কোনো অভিজ্ঞতা ছিল না, বিধায় তাদের মধ্যে এই অহমিকা, এই মানসিকতা আরো প্রকটভাবে ভর করেছিল। এই জন্য জনগণের যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষা অনুযায়ী তারা কিন্তু সেই ফলাফলটা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে পারে নাই। এই জন্য আমরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছি, এটা আমি নিজে অস্বীকার করব না। এই জুলাই গণঅভ্যুত্থানের যে ফলাফল জনগণের মাঝে যেভাবে আমরা আসলে প্রত্যাশা করেছিলাম আসবে, এটা আসলে আসে নাই। এই কারণেই এখন ধরেন, এখন আমাদের করণীয়টা কি? জুলাই যেহেতু এখনো অ্যালাইভ, জীবন্ত আছে, যতটুকুই আমাদের ধরেন যে এখন এক্সিস্ট করছে বা লাইভ, এখান থেকেই যদি আমরা চেষ্টা করি এটাকে সামনে রিভিল করার, আই থিঙ্ক এটা ইনশাআল্লাহ আমরা অনেকটাই পূরণ করতে পারবো জনগণের আকাঙ্ক্ষা। কিন্তু আমরা যদি ওই পতিত ফ্যাসিবাদের দোসরদের মতো কথা বলা শুরু করি, হ্যাঁ এই জুলাই ছিল একটা প্রেসক্রাইব ডিজাইন, অমুক তমুক, পুলিশের কাছে স্নাইপার ছিল না, তাহলে কিন্তু আসলে দুঃখিত। আমি আবারও বলছি, যারা বিগত 15-16 বছর আওয়ামী লীগের সাথে লিয়াজো করে চলেছে, কোনো হামলা মামলার শিকার হয় নাই, এরাই কিন্তু এই জুলাইকে এখনো মনে প্রাণে ধারণ করতে পারছে না। সেটা হোক বিএনপির, জামাতের, গণ অধিকারের কিংবা অন্য কোনো দলের, আই ডোন্ট কেয়ার। আমি যেটা হক কথা সেটা সবসময় অতীতেও বলেছি, এখনো বলছি। আজকে দেখেন জনাব রাকিব, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি, সে কিন্তু তার দলের একজন রানিং এমপির বিরুদ্ধে আজকে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন, মানে সমালোচনা করেছেন। এই যে দেখেন, আমরা বলেছিলাম যে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতি আর এই বিগত 15-16 বছরের রাজনীতি এক হবে না। আগে যেভাবে যে স্টাইলে রাজনীতি করেছেন আপনারা যদি মনে করে থাকেন যে আমরা আগের স্টাইলের রাজনীতি এখনো চলমান রাখবো, নো, এটা হবে না। সেই বাস্তব প্রমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমনকি পার্লামেন্টে দাঁড়িয়ে সরকারি দলের একজন ক্যাবিনেট মেম্বার সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে। এগুলো কিন্তু আমাদের বড় অর্জন। কিন্তু বিগত 15 বছর আপনি কি একটা প্রমাণ দেখাতে পারবেন যে শেখ হাসিনা বলেছে যে তার বিরুদ্ধে একটা কথা কেউ বলেছে? বলে নাই। তো যাই হোক, আমার পরিশেষে একটাই কথা, জুলাইকে আমাদের জীবন্ত রাখতে হবে। এই জুলাই আমাদের নতুনভাবে বাঁচতে শিখিয়েছে, নতুন বাংলাদেশ দিয়েছে। এই জুলাইকে যদি আমরা টিকিয়ে রাখি, আমরা সবাই ইনশাআল্লাহ আমাদের যতটুকু ভুল ত্রুটি আছে এগুলো শুধরে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। আর জুলাইয়ের বিরুদ্ধে যদি দাঁড়ান, আওয়ামী লীগ ফিরে আসবে। জি, সারওয়ার তুষার, জুলাইয়ের চেতনার পরিপন্থী কাজ করার অভিযোগ রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে। দুর্নীতি, স্বজনপ্রীতি, দখলদারিত্বের অভিযোগ তুলে এই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ানোর বহু ঘটনা আছে। সরে দাঁড়ানোর তালিকায় আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমাও, যিনি জুলাই আন্দোলনকে টাকা তৈরির যন্ত্র বানিয়ে ফেলার অভিযোগ তুলেছিলেন। আপনি কি মনে করেন রাজনীতি কিংবা এই যে ব্যক্তি স্বার্থের যে ভাগ বাটোয়ারার কারণে এই জুলাই চেতনা বিতর্কিত হচ্ছে, কি বলবেন? দেখেন, ব্যক্তিকে নিয়ে মন্তব্য করতে চাই না, তবু আরেকটু ছোট্ট একটা বিষয় যুক্ত করতে চাই এই প্রসঙ্গে যদি তুলি। ময়মনসিংহ 10 আসনে বিএনপি সংসদ সদস্য আক্তারুজ্জামান বলেছেন, অনেকে জুলাই চেতনা বিক্রি করেন, তাদের অনেকে আগে রিকশায় চড়তেন আর এখন প্রাডো গাড়িতে চড়তেন। দুটি মন্তব্য ঘিরে আমি প্রশ্নটা করতে চাই। প্রথমটা আসি, ব্যক্তিকে ধরে মন্তব্য করতে চাই না, তবু একটা কথা বলতে হয় যে যিনি এই কথাটা বলেছেন, প্রথমে আপনি যার নাম নিয়েছেন, তাকে চিন্তা করতে হবে যে জুলাই গণ অভ্যুত্থান না হলে তাকে কেউ চিনতেও না, তার দিকে কেউ ফিরেও তাকাতো না। তিনি বরং এই অডাসিটি দেখিয়েছেন। আমি তার মন্তব্য, পাবলিক মন্তব্য খেয়াল করলাম যে এই দেশের কাছে আমার কোনো ঋণ নাই, অ্যাজ ইফ দেশকেই তার পায়ের নিচে এসে হুমড়ি খেয়ে পড়তে হবে। তিনি দেশকে মুক্ত করেছেন। এই যে একটা মানে আমি বলবো যে একটা কি বলবো এটাকে, যে মেসিয়ানিক একটা সাইকোলজি, এটা থেকে তার বের হয়ে আসা উচিত। এবং একটা আলোচনায় তিনিও ছিলেন, আমিও ছিলাম, দেখলাম এক শহীদের স্ত্রীকে সামনে রেখে তিনি বলছেন, আমি এসব ইতিহাস ভুলে যেতে চাই। আর ওই শহীদের স্ত্রী বলছেন যে আমার কাছে মনে হয় এটা গতকালের ঘটনা। তাহলে আপনি পার্থক্যটা বুঝে দেখেন। এই যে যারা গণ অভ্যুত্থানের পরে নেতা হয়েছে, এরকম বিভিন্ন এন্টাইটেলমেন্ট পেয়েছেন, উনিও পেয়েছেন, এমবাসিগুলো ওনাকে চিনেছে, এনজিওগুলো ওনাকে চিনেছে, সিভিল সোসাইটি চিনেছে, মিডিয়া ওনাকে চিনেছে। এটার উনি যা ডেলিভার করার কথা সেটা যদি না করে অন্যের উপর দোষ দিতে থাকেন, তাহলে সেটা খুব কাজের হবে না। আমার বক্তব্য হচ্ছে এটাই। এবং তিনি দেশের কাছে ঋণী না, দেশ তার কাছে ঋণী, এই ধরনের মেন্টালিটি থেকেও বের হয়ে আসা উচিত। এমপি সাহেব যেটা বলেছেন, আমি একটু বলবো যে সেদিন একটা কথা বলেছি, আবারও বলি, যে দোজ হু লিভ ইন গ্লাস হাউসেস শুড নট থ্রো স্টোনস অ্যাট আদার্স। আপনি যদি কাচের ঘরে থাকেন
তাহলে কাচের ঘর থেকে বাইরে ঢিল মারার চেষ্টা করবেন না, তাহলে বাইরে থেকে যারা আপনার দিকে ঢিল মারবে একেবারে চুরমার হয়ে যাবেন আপনি। বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতাদের যে অর্থ বিত্ত বৈভব তৈরি হয়েছে গত 2 বছরে, এটা ওনাদের সেই সৎসাহস আছে এটা স্বীকার করার। আমরা তো এলাকায় গেছি, আমরা দেখেছি যে লোক আগে আরেকজনের কাছে হাত পাতত, তিনি এখন বিলাসবহুল গাড়ি চালান, বিলাসবহুল বাড়ি এবং জায়গা জমি দখল টখল করে, এটা সারা বাংলাদেশের নজির। এখন এটা বাদ দিয়ে উনি একটা মুখরোচক বক্তব্য দিয়ে দিলেন যে আগে রিক্সা চড়তো পাজেরো। তো এই যে বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতাদের পাজেরো আসছে কোত্থেকে, এটা আগে ওনারা বলুক। আর এরকম না বলে ওনাকে স্পেসিফিক বলতে হবে বাংলাদেশে দুর্নীতি নিয়ন্ত্রণ করার বা দুর্নীতি ওভারসি করার প্রতিষ্ঠান আছে। আপনার যদি কোনো প্রমাণ থাকে, কোনো এভিডেন্স থাকে, আপনি সরাসরি ওখানে বক্তব্য দেবেন। কিন্তু এই যে এটা নিয়ে রাজনীতি করা, রাজনৈতিক ভাষণ দেয়া, এটা থেকে সরে আসা উচিত। কারণ তাহলে আপনাদের যেগুলো কেঁচোখুর থেকে সাপ বেরোয় যেতে পারে। কারণ আমরা যখন এগুলো নিয়ে আমরা যখন বের করতে থাকবো যে আপনাদের কে কোথায় কিভাবে, আপনাদের মানে যারা এই মন্তব্যটা করেছে, কে কিভাবে এই বিত্ত বৈভবের মালিক হয়েছেন গত 1.5-2 বছরে। জনগণের প্রত্যাশা আসলে কি, ধরেন বিএনপি সরকারের এখানে আসলে সেই কম্প্যারিজনে আমি আসলে যেতে চাচ্ছি না। জনগণের প্রত্যাশা যেমন ছিল, যেমন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমারও সেই ক্ষেত্রে জনগণের মতোই প্রত্যাশা ছিল যে ছাত্রদের এই যে দল, যেই সংগঠন আছে যারা আসলে আন্দোলন করেছে এই জুলাইয়ে, তাদের কাছ থেকে আসলে আমাদের প্রত্যাশা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের থেকে অনেক বেশি ছিল। সেই জনগণের এই প্রত্যাশার অনুযায়ী যে দখলদারিত্ব বা দুর্নীতি বা স্বজনপ্রীতি যেই অভিযোগগুলো এখন বর্তমান সময়ে আসছে, সেগুলো কিন্তু একদমই আশার আসলে মানে আমরা আসলে আশা করি না। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কম্প্যারিজনের থেকে আপনার আসলে ডিফেন্ড করা উচিত যে নিজের দলের বিষয়টা। আমি সেটা নিয়ে কিন্তু আসি। না আমি বলছি কেন বললাম, কারণ আপনি ওনার বক্তব্যটা রেফার করেছেন তো। জি রেফার করেছি আমি এই কারণেই যে যেহেতু আপনাদের ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র তিনি বলেছেন, সেই সাথে তার এই কথাটাও অনেকটা মিলে যাচ্ছে, আমি সেই কারণে রেফার করেছি। আরেকটা বিষয় হচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ভূমি অফিসে দালালির অভিযোগে মোহাম্মদ মিলন নামে জাতীয় নাগরিক পার্টির এক নেতাকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এরকম বেশ কিছু অভিযোগ আছে। সেই ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে কি বলবেন? যেমন এই যে শেষে যেটা উদাহরণ দিলেন, সুনির্দিষ্ট অভিযোগ, সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে, জি, এটাতে তো আমাদের কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, ইউ ডু দ্যাট। আপনি এরকম আরো 50টা বের করেন, 50টা শাস্তি দেন, আমরা আটকে রেখেছি নাকি? কিন্তু এই যে অভিযোগ আছে, অভিযোগ পাওয়া যায়, শোনা গেছে, এগুলো কিন্তু এক ধরনের ফ্রেমিং। আপনি আমাদের একজন সাবেক উপদেষ্টার একজন পিএস এর পাসপোর্ট কিন্তু জব্দ ছিল দুদকের, এবং সেইখানে তদন্ত হয়েছে তার বিরুদ্ধে, এবং তারপরে তিনি ওখান থেকে প্রক্রিয়া মেনে খালাস পেয়েছেন, তার পাসপোর্টও ফেরত দিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের দলেরও একজন তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তারপর তারটাও দুদকে আপনার জব্দ ছিল তার পাসপোর্ট। পরবর্তীতে যখন দুদক কোন দুদক, বিএনপি সরকার ক্ষমতা আসার পরের দুদক, যখন কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই তখন তারা এটা ফেরত দিয়েছে। ফলে আমরা পারসেপশনে, দুর্নীতি এমন জিনিস যে আপনি পারসেপশনের ভিত্তিতে কথা বলতে আমরা পারবো না, এটা তারা রাজনৈতিক ভাষণ হয়ে যাবে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী খুব ভালো পারেন। সংসদে ধরেন উনি বলছেন সরকার প্রধানকে যে অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতির করা উচিত, তদন্ত করা উচিত। হ্যাঁ, অবশ্যই করা উচিত। আপনাদের আমলে যে দুর্নীতিগুলো হচ্ছে সেগুলো তদন্ত সবার আগে করা উচিত। আমরা কোন দুদক চাই? দুর্নীতি নিয়ে তো প্রসঙ্গ। তাহলে এখানে আমরা এইভাবে কথা বলে তো এটা কুলিয়ে উঠতে পারবো না। আমাদের দরকার এমন একটা প্রতিষ্ঠান যে স্বপ্রণোদিত হয়ে কিংবা কারো অভিযোগের ভিত্তিতে স্বাধীনভাবে এই ধরনের ঘটনা তদন্ত করতে পারে। এবং আমার বিরুদ্ধে আপনি অভিযোগ পেলে আমাকেও আপনি অভিযুক্ত করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটার বাইরে আমরা যদি কাদা ছোড়াছুড়ি করি তাহলে কোনো কাজে আসবে না। উনাদের উচিত ছিল দুর্নীতি দমন কমিশনের কমিশনটাকে ওনারা 4 মাস ধরে আপনার কমিশনবিহীন রেখেছেন। এখানে কোনো চেয়ারম্যান বসাচ্ছেন না, কিছু বসাচ্ছেন না, 4 মাস হয়ে গেছে। তা আপনি আগের যারা ছিল তাদেরকে কেন সরালেন? নতুন কাউকে পাওয়ার আগে কেন সরালেন? এবং সরানোর পরে আপনি বলছেন যে আসেন তদন্ত বিচার করি বা তদন্ত করি। দুর্নীতি দমন কমিশন আমরা মনে করবো সেদিন দুর্নীতি দমন কমিশন হয়েছে যেদিন তারা সরকারের দুর্নীতি ধরতে পারবে। আদারওয়াইজ এটা হয়ে যাবে কি, ওই যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন বিরোধী দলীয় নেতা ছিলেন তখন তিনি যে কথাটা বলতেন যে এটা হলো বিরোধী দল দমন কমিশন। আপনি যখন দুর্নীতি দমন কমিশনকে বিরোধী দল কিংবা অতীত মানে দুর্নীতির দিকে বেশি ঠেলে দিতে চান, তার মানে হচ্ছে আপনি এখনকার কিছু লুকাতে চান। দুর্নীতি দমন কমিশনের প্রধান কাজ হওয়া উচিত সরকার দুর্নীতি করছে কিনা, এখন কি নিয়োগ বাণিজ্য হচ্ছে না, এখন কি তদবির বাণিজ্য হচ্ছে না, অনেক কথা তো কানে আসে আমাদের, সেগুলো তদন্ত করার জন্যই তো দুর্নীতি দমন কমিশন থাকা দরকার। এর বাইরে কয়েকদিন আগে টিআইবি যে রিপোর্টটা করেছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট। আপনার পাসপোর্ট অফিস, ভূমি অফিস, বিআরটিএ, এই সমস্ত সরকারি প্রতিষ্ঠান, এগুলো আপনার প্রাগৈতিহাসিক কাল থেকে
এখানে এই ধরনের দুর্নীতি চলে আসছে, ঘুষ চলে আসছে, এটা থামাতে গেলে এখানে আপনার ইন্টেলিজেন্স লাগবে। কিন্তু যদি আপনি নিজেই দুর্নীতিবাজ হন তাহলে তো আপনি তাদেরকে ধরতে পারবেন না। এই সরকারি অফিসগুলোতে গেলে মানুষের ওই যে জনগণ কি পেল, জনগণকে যদি আপনি কিছু দিতে চান, জনগণ আপনাকে দিয়েছে, কি দিয়েছে? আপনাকে ক্ষমতায় বসিয়েছে। এই আপনারা তো গণ অভ্যুত্থান করেন নাই, আপনারা জনগণের পেছনে ছিলেন, জনগণ গণ অভ্যুত্থান করেছে, করার পরে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, আপনার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, ফুলে ফেপে উঠছেন। এখন আপনাদের হলো ডেলিভার করা উচিত বা রিটার্ন দেওয়া উচিত জনগণকে। কি দিবেন? আপনি এই প্রতিষ্ঠানগুলোকে, সার্ভিসগুলো যেন জনগণ কোনো রকমের নাজেহাল হওয়া ছাড়া পায় সেই ব্যবস্থা করতে হবে। আপনার আমাদের পাসপোর্ট অফিস বলেন, ভূমি অফিস বলেন, সরকারি যে কোনো অফিস, সিটি কর্পোরেশন, সবখানে জনগণ যখন যায় তাদের জীবন একেবারে মানে কয়লা হয়ে যায়। তো সেইটা যদি আপনারা ঠিক করতে পারেন তাহলে আমরা বুঝবো যে আপনারা জনগণকে কিছু পে ব্যাক করছেন। আদারওয়াইজ ওগুলো রাজনৈতিক ভাষণের মতো মনে হবে। জি, ডাক্তার রাকিব আল হাসান, আওয়ামী লীগের আমলে একটা অভিযোগ ছিল যে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে, সবকিছুতে মুক্তিযুদ্ধের চেতনা চলে আসতো, এমনটা অভিযোগ ছিল। একই রকম অভিযোগ এখন জুলাই আন্দোলনের নেতৃত্বের দিকেও আসছে। সেই বিষয়ে আপনার কাছে আসবো, একটি বিরতি নিয়ে ফিরছি। সময় হলো ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আবারও স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। ডাক্তার রাকিব আল হাসান, আওয়ামী লীগের আমলে একটা অভিযোগ ছিল যে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতো, যেখানেই যেত সেখানেই মুক্তিযুদ্ধের চেতনা তারা নিয়ে আসতো। একই রকম অভিযোগ জুলাই আন্দোলনের নেতৃত্বের দিকেও বলা হয় যে তারা জুলাই চেতনা বিক্রি করে। এই অভিযোগের বিষয়ে আপনি কি বলবেন? আপনি কি একমত কি একমত না? হ্যাঁ, এটা তো সত্যই। আসলে দেখুন, আওয়ামী লীগের যে আওয়ামী লীগ তো দুইটা সিরাপ দিয়ে বেঁচে ছিল। একটা সিরাপ ছিল তার হচ্ছে কি কম গণতন্ত্র অধিক উন্নয়ন, আর একটা সিরাপ ছিল তার মুক্তিযুদ্ধ চেতনা। 3 বেলা এটা সিরাপ 2 চামচ করে খাওয়াইতো মানুষকে। আর এখনো একটা পক্ষ জুলাই কেন্দ্রিক সবকিছুই আসলে দেখুন যে আমরা জুলাই করছি, আমাদের অবদান, আমরা না হলে আপনারা আসতেন না, আমরা না হলে এ না হলে এ হতো না, সে না হলে সে হতো না। তখন এই জাতীয় কথাবার্তা ফ্রেমিং এর মধ্যে আলোচনা গেলে সেই গ্রুপে আমাদের কথার গন্ডিগুলো আসলে একটা ফ্রেমে থেকে যায়, এটা বেরোয় না। আমি আসলে একটু মুভ ফরওয়ার্ডের মানুষ, তো রিয়েলিস্টিক মানুষ। এখানে আমি মনে করি যে ধরেন যেটা গেছে গেছে, সেটা হয় না। এখন ধরেন আমাদের তো সুযোগটা রয়েছে, এবং সুযোগটার জন্য আমাদের ধরেন একটা, আমি মনে করি যে প্রথম দিকে আমি সেটা মনে করতেছিলাম যে সংসদটা মনে খুব মেরমেরা সংসদ হবে, কিন্তু এখন দেখলাম যে খুব ভাইব্রেন্ট পার্লামেন্ট আমরা দেখছি। এবং শুধু তাই না, মানে অনেকেই ফার্স্টে এটাও ফ্রেমিং করা শুরু করতেছিল যে বিএনপি 2/3 পেয়েছে, 2/3 জোরে সে সবকিছু করে ফেলবে। কিন্তু এটাও বিএনপির মধ্যেও এখন দেখলাম যে বিএনপি একটা নমনীয় আচরণ করছে। যেমন একটা উদাহরণ আপনাকে দেই, ব্যাংক রেজলিউশন যে বিতর্কিত 18 ক, যেটা বিএনপি শুরুতে করতেছিল, এবং সেটা নিয়ে আমরাও প্রচন্ড সমালোচনা করতেছিলাম। ইভেন তুষারবার সাথে আমি একই টপিকসে অনেকগুলো শোতে ছিলাম। তো সেখানে আমরা বলেছিলাম যে ইউক্রেনের যে অ্যান্টি কলোমিস্কি ল, সেটা ফলো করলেই হয়। তো সর্বশেষ পার্লামেন্টে এটা সরকার বাদ করে দিল, একটা বিষয়। তারপর আরেকটা বিষয় দেখুন, আপনার এখানে বিরোধী, আমরা আগে যেটা দেখতাম যে যারা বিরোধী এমপি হতো তাদের আসনে খুব বরাদ্দরা খুব কম থাকতো। এবার কিন্তু প্রাইম মিনিস্টার নিজের তহবিল থেকে আপনি দেখেন যে 20 কোটি টাকা করে বরাদ্দ দিচ্ছে, এবং সেখানে যিনি স্পিকার, মাননীয় স্পিকার, তিনি বলছেন যে আমি 40 বছর ধরে পার্লামেন্টে আসি, সেখানে আমি কখনো ছিটে ফোটা পাইনি। এবার কিন্তু সেটা আমরা ব্যতিক্রম দেখলাম, এবং আমরাও একটা প্রাণবন্ত সংসদের দিকে হাঁটছি। 2 নম্বর বিষয়। 3 নম্বরের একটা বিষয় খেয়াল করলাম, সেটা হচ্ছে ধরেন আমাদের সর্বশেষ অধিবেশনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, তিনি বলছিলেন যে আমরা আসলে বিরোধী করার জন্য অনেক কিছু বিরোধী করতেছিলাম, কিন্তু বাজেটে যেটা খুব পূর্ণাঙ্গ একটা বাজেট হলো, এবং সেখানে আমরা সবগুলো বিরোধীদেরকে একসাথে প্যাকেজ আকারে বিরোধিতা প্রত্যাহার করে নিলাম, যাতে সময় নষ্ট না হয়। তো এই যে আসলে একটা পলিটিক্যাল একটা গ্যাসচার, পার্লামেন্টের একটা গ্যাসচার, এবং একটা অ্যাকোমোডেটিভ একটা পলিটিক্স, সেটা আমরা একটা প্রাণবন্তভাবে দেখছি। এখন কেউ যদি ব্যক্তিগতভাবে জুলাই চেতনা করে, পুঁজিবিতে করে, তো এটা আসলে তার ব্যাপার। এখন আমরা আসলে সেদিকে হাঁটতে চাই না, কারণ হচ্ছে ধরুন আমরা 56 বছরের একটা রাষ্ট্রে, 56 বছর আমাদের সমকক্ষ অনেকগুলো রাষ্ট্র কই চলে গেছে। ধরুন ভিয়েতনামের কথাই বলেন না কেন, বা আমাদের আশেপাশে আরো অনেকগুলো দেশ, কম্বোডিয়া, অনেকগুলো দেশ আছে এরকম। তো সে জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের আসলে 20 কোটি জনগণের রাষ্ট্র, এই রাষ্ট্রের তো ভাগিদার আমাদেরকে নিতে হবে, এবং সবচেয়ে বড় রেসপন্সিবল তো পলিটিক্যাল পার্টিগুলো। তো সুতরাং তাদেরকে আমি মনে করি তাদেরকে দায়িত্বশীল ভূমিকাটা রাখার কথা। তো সেই জায়গা থেকে এটা একটা মানে ভালো আভাস দিচ্ছে, মানে সূর্যটা উঠলে তো বোঝা যায় মর্নিং শোজ দ্য ডে। সুতরাং এমন একটা ভালোটা আভাস দিচ্ছে। এবং আরো যে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, আমার মানে সমালোচকরা হয়তো বলবেন যে জুলাই সনদ কেন্দ্রিক বা অন্যান্য বিষয় কেন্দ্রিক, এমন করে যে দুটা অধিবেশন টেকনিক্যাল কারণে খুব গুরুত্বপূর্ণ ছিল। একটা অধিবেশনের বিল পাস করা, আর একটা হচ্ছে বাজেট। পরবর্তী অধিবেশন থেকে আমি মনে করি প্রত্যেকটা জিনিসে এভাবে খুব ট্রান্সপারেন্সি রেখে সরকার বিরোধী দল একটা ন্যাশনাল কনসেন্সাসে আমরা এগিয়ে যাব, এটা আশা করি। আরেকটা প্রশ্ন রাখতে চাই, জুলাই চেতনা সেটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় কতটা বাস্তবায়িত হয়েছে, আর বর্তমান সরকারের সময় কতটা বাস্তবায়িত হয়েছে, যদি কম্প্যারিজন আপনি? আচ্ছা, কম্পারিজন আমি যেতে চাই না, কারণ এই সরকারের বয়স 4 মাস, আর অন্তর্বর্তীকালীন সরকারের ফরম্যাট, এই সরকারের ফরম্যাটটা টোটালি ডিফারেন্ট। এই সরকারটা টোটালি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এবং একটা ব্রুটাল মেজরিটি নিয়ে তারা এসেছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় এখানে এসে নানামুখীর, নানা মতের নানা মত ছিল। তো সে জায়গা থেকে ধরেন এটা আসলে ওনারা যদি আরো ভালো করতে পারতেন,
তারপরও আমি মন্দের ভালো ওনাদেরকে পাশ মার্ক দিই, যেহেতু আসলে ধরেন আমরা খারাপ সিনারিগুলো হিসাব করেন আপনি, ধরেন এই যে আমরা একটা গৃহযুদ্ধের কবলে যাইনি, আমরা সেনাকুর দিকে যাইনি, আমরা একটা খুব পিসফুল ট্রান্সফরমেশনের মধ্যে গেলাম। ইভেন ওবায়দুল কাদের কিন্তু উঠতে বসতে এই কথাটা বলতো, যেদিন শেখ হাসিনা থাকবে না, যেদিন আওয়ামী লীগ থাকবে না, সেদিন 10 লক্ষ নেতাকর্মী মারা যাবে। তো এরকম কিছু হয় না, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, এটা আসলে ধরেন একটা ওই অ্যান্টিবায়োটিকের একটা সাইড ইফেক্ট হিসেবে। তো সেগুলোকে আমি আমল নিতে চাই না। আর আমি মনে করি ধরেন যে আকাঙ্ক্ষা নিয়ে, যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নটা আসলে এখনো জিন্দা এবং এই স্বপ্নটা এখনো বাস্তব। এই বাস্তব স্বপ্নটাকে আমি মনে করি যে লালন করতে হবে। জি ফারুক হাসান, একতরফা নির্বাচন, দলীয়করণ, অর্থ পাচার কিংবা দুর্নীতি, এমন নানা অভিযোগে মানুষ আওয়ামী লীগ সরকারকে হটিয়েছিল। সেই ক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থানের এখন 2 বছর হলো, সেই পরিস্থিতি থেকে কতটা মুক্তি মিলেছে, নাকি একই চক্রে আসলে বাংলাদেশ ঘুরপাক খাচ্ছে? ধন্যবাদ আপনাকে। ধরেন জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা 2 বছর একটা ইন্টারিম পিরিয়ড পার করেছি, এবং এই অন্তর্বর্তীকালীন যে পিরিয়ড বা এই পিরিয়ডে আসলে জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষা অনেক বেশি ছিল, বিকজ অফ যেহেতু গণঅভ্যুত্থান সবেমাত্র সম্পূর্ণ হয়েছে প্রথম ফেজ, সুতরাং জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা আকাশচম্বী থাকবে, এটা স্বাভাবিক। এখন এটাও বুঝতে হবে যে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কিন্তু আমরা এর পরের যে ফেজ, এই ফেজের স্টার্টিংটা করতে পারি নাই। জনগণের আকাঙ্ক্ষা ছিল একটা গণঅভ্যুত্থান হয়েছে বা বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে একটা বিপ্লবী সরকার হবে। এই বিপ্লবী সরকার কেন হলো না, এটাও কিন্তু অনেকাংশে আমাদেরকেই দায় নিতে হবে, আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে। আমাদের রাকিব সাহেব বললেন না যে আসলে আপনারা গণঅভ্যুত্থান করে কেন এরপরে চলে গেলেন ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্টে তো আমরা যাই নাই ভাই, আমাদের নিয়ে যাওয়া হয়েছে, মানে যারা গেছে আর কি, আমরা তো যাই নাই, মানে যারা গিয়েছিল তাদের নিয়ে যাওয়া হয়েছে। কারা নিয়ে গেছে তারা জানতেন না? ওখানে কিন্তু কোনো ছাত্র প্রতিনিধি কিংবা ফ্রন্ট লাইন লিডার যারা সম্মুখ সারি থেকে এই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তারা কেউ যায় নাই। গিয়েছে কারা? পোর খাওয়া রাজনীতিবিদরা। তো এই পোর খাওয়া রাজনীতিবিদরা জানতেন না যে আমরা ক্যান্টনমেন্টে গেলে এর ফলাফল হিতে বিপরীত হয়ে যেতে পারে? তারা কেন একবারে নাচতে নাচতে ওখানে গেলেন? সুতরাং এই কথাগুলো বললে আমরা খারাপ হয়ে যাই, এই জন্য এই কথাগুলো অনেক সময় আমরা চেপে যাই, বলি না, বললে অনেকে গোস্সা করে। তো এখন দেখেন ওই যে ক্যান্টনমেন্টে গেল, ক্যান্টনমেন্ট থেকে সোজা দৌড় দিয়ে চলে গেল বঙ্গভবন, ওখান থেকে ঘোষণা আসলো আমরা একটা ইন্টারিম সরকার করব। ইন্টারিম সরকারটা কেমন দেখতে, কেমন রং, কেমন টেস্ট, কেমন কোনো কিছুই জানে না জাতি। ওরা ঘোষণা দিয়ে দিল, আলহামদুলিল্লাহ আল্লাহর নামে বাস্তবায়ন হয়ে গেল 8 তারিখ। তো এই যে কথাগুলো, এই কথাগুলো বললে কিন্তু অনেক কথা বেরিয়ে আসে। এর দায় কার? দায়িত্ব ওই যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে। ওই আনাসের মা যে তার মানে ফুটফুটে সন্তানকে চোখের সামনে হারিয়েছে, তার না। দোষ কিন্তু এই পোর খাওয়া রাজনীতিবিদদের, যারা ওখানে গিয়েছিলেন। তো এরা কি দায় এড়াতে পারে? দায়ই তো নিতে চাই না, এড়াবে তো পরের কথা। তো সুতরাং এই কথাগুলো আমরা বলতে চাই না। এখন যেহেতু একটা পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে আমরা আসছি, রাজনৈতিক সরকার ক্ষমতায়, সুতরাং এই রাজনৈতিক সরকার জনগণের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা কতটুকু বাস্তবায়ন করতে পারে বা পারবে, দ্যাট ইজ দ্য মেজর কনসার্ন এই মুহূর্তে আমাদের। এখন দেখেন, এর আগে আপনারা প্রশ্ন করলেন না ছাত্রদের নিয়ে আমরা এত প্রশ্ন কেন করি? কারণ গণঅভ্যুত্থানের পরে যখন ছাত্ররা ওই ইন্টারিম সরকারের ধরেন যে ফরম্যাটে প্রবেশ করলেন, তারা কিন্তু বলেছিলেন যে আমরা ছাত্র প্রতিনিধি হিসাবে এই সরকারে যাচ্ছি, আমাদের দায়িত্ব হচ্ছে জুলাইয়ের স্পিরিটকে বাস্তবায়ন করা। এই জুলাই যাতে হারিয়ে না যায়, কেউ যাতে এটাকে কুক্ষিগত করতে না পারে, এই জন্যই আমাদের সরকারে থাকাটা গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু বাহবা দিয়েছি, কিন্তু পরে যখন গিয়ে দেখলাম যে এরা সহ ওই জুলাই ডাইভার্ট কমিটি যেটা, বা জুলাই চেতনা ব্যবসা কমিটি, এই কমিটির সদস্য এরাও হয়ে গেছে, তখনই কিন্তু জনগণ বারবার প্রশ্ন করে। এই যে আজকে গণ অভ্যুত্থানের যারা ধারক এবং বাহক বলে থাকে, আমি বলি না যে ওনারা এককভাবে সবকিছু করেছে, ওনারাও স্বীকার করে না, বা এটা বলে না যে আমরাই সব, বাট লায়াবিলিটি তাদেরকে নিতে হবে। কেন? কারণ তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে ওই সরকারে অন্তর্ভুক্ত হয়েছিলেন। সুতরাং এখন তারা যদি বলে না আমরা ধোয়া তুলসী পাতা, আমরা কিচ্ছু জানি, নো, এটা বলার সুযোগ নেই। কারণ আপনি যখন চেয়ারে বসছিলেন তখন বলেছিলেন আমরা এই গণ অভ্যুত্থানের প্রতিনিধি। এই জন্য আমরা বলেছি তারা ওই সময় একটা অপরাধ করলে এর যে আফটার ইম্প্যাক্ট, এটার ইম্প্যাক্টটা কিন্তু অনেক হাই, কিন্তু তারা নিতে চায় না। এই শেষ করি, এবার দেখেন এখন সরকারকে, বিএনপি সরকার জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে না? এখন বিএনপি সরকার যদি একটা ভুল করে, তাকে কিন্তু জবাবদিহিতার আওতায় আসতে হয় কমপক্ষে 10 গুণ বেশি হবে। কেন? কারণ জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। একইভাবে ডক্টর ইউনূসকে কিন্তু জনগণ ভোট দেয় নাই। সুতরাং এই যে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা, এই সরকারের চাইতে ওই সরকারের অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা অনেকটা কম, এটা আমাদের মানতেই হবে। ওটা যদিও আমরা বলে থাকি জনগণের সমর্থিত সরকার, নিঃসন্দেহে, কিন্তু জনগণ ভোট দিয়ে ওই সরকারকে বানাই নাই। আর ডক্টর জনাব তারেক রহমান সরকারকে জনগণ ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে। আর আরেকটা পয়েন্টে একটু শেষ করি, জনাব রাকিব সাহেব কি বললেন, এই যে ব্যাংক রেগুলেশন অ্যাক্ট সরকার এবার পার্লামেন্টে পাস করেছে খুব আস্তে আস্তে, এবং উনি বলছেন এই বাতিল করেছে, সরি ওই কত নম্বর জানি, 18 ক। আর হচ্ছে এনবিআর কে যে 2টা ভাগে ভাগ করা, পলিসি লেভেল আলাদা এবং এক্সিকিউশন লেভেল আলাদা। দেখেন এই আলোচনা ইন্টারিমের আমলে হয়েছিল এবং এটা বাস্তবায়নের জন্য ইন্টারিম সরকার উদ্যোগ নিয়েছিলেন।
তখন আমরা দেখলাম ওই এনবিআরে যারা বিএনপি পন্থী আমলা, কর্মকর্তা কর্মচারী, এর একটা নতুন আন্দোলনে ডাক দিলেন, নাম দিলেন কলম বিরতি। মাশাআল্লাহ, সবাই কলম রেখেলাম টেবিলে, কাজ কেউ করবে না, সামনে এসে বিক্ষোভ, আমরা এটা মানি না। এখন দেখেন সরকার যখন এটা পার্লামেন্টে আজকে এসে বাস্তবায়ন করলেন, ওই কর্মকর্তা যারা পেন বিরতি পালন করেছিলেন আলহামদুলিল্লাহ বলে এরা এখন দোয়া মোনাজাতের আয়োজন করেছেন। কেন ভাই? কারণ সরকার করেছে, মানতেই হবে আমাদের, আলহামদুলিল্লাহ পাঠ করলেন। দেখেন এই জন্যই বলি বাংলাদেশে বিশেষ একটা প্রাণী আছে, পানি খাই কিন্তু এটা ঘোলা করে খাই। আমরা এই জন্য এই নির্বাচিত সরকারকে বলবো পানি খেতে হবে আমাদের, কিন্তু দয়া করে ঘোলা করে খায়েন না, পরিষ্কারটা খান, জনগণ যাতে পরিষ্কারভাবে জানতে পারে, বুঝতে পারে। এই জন্য আগামীতে আমাদের এই দেশটাকে বিনির্মাণ করতে হবে। এই দেশ বিনির্মাণে আমি শেষ করি, বিএনপির একার পক্ষে সম্ভব না। এখানে জামাতকে লাগবে, এনসিপিকে লাগবে, গণ অধিকারকে লাগবে, জনগণকে লাগবে, সবাইকে নিয়ে এই দেশটা বিনির্মাণ করতে হবে। এখানে যদি আমরা ওই রাজনৈতিক প্রতিহিংসা আর ওই বিগত সময়ের মতো ঠেলাঠেলি রাজনীতি করি, হবে না। সারোয়ার তুষার, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আপনাদের ছাত্র প্রতিনিধি ছিল, তারা ক্ষমতায় ছিলেন, তাহলে জুলাই চেতনা আসলে কেন বাস্তবায়ন করা গেল না, বা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই এই জুলাই চেতনা বিতর্কিত হওয়া শুরু হলো, বা বিতর্কিত হয়েছে কেন? জুলাই চেতনা তো বাস্তবায়ন করার জিনিস না, এটা ধারণ করতে হবে। এটা আমার ধারণা সবাই ধারণ করে। অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পর্যন্ত বলতেন অন্তরীণ সরকার, মানে যে সরকারটাকে আপনি আটকে রেখেছেন নানাভাবে। এই যে এর মধ্যে একটা হলো আমলাদের কথা বলেছেন, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, তারপরে আপনার আরও নানা শক্তিশালী পক্ষ, তারা আসলে ওই সরকারকে ফাংশন করতে দেয়নি। এবং ওই সরকার যতটুকু আপনাকে করে দিয়ে গেছে এটাকে আমাদের আলহামদুলিল্লাহ বলে তাকে মানে স্যালুট জানাতে হবে। কেন? কারণ হচ্ছে যে ওই রকম একটা ক্রিটিক্যাল সময় আর তো কেউ দায়িত্ব নেয় নাই। বিএনপিকে তো দায়িত্ব নিতে বলা হয়েছিল। বিএনপির এখন যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে তো ছাত্ররা মিটিং করে বলেছিল যে লেটস ফর্ম আ ন্যাশনাল গভর্নমেন্ট। আপনি তখন রাজি হন নাই। আমরা যদি সবাই মিলে, কারণ কি বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল, ছাত্রদেরও অভিজ্ঞতা ছিল না, আর এই যারা এই সরকারের উপদেষ্টা হয়েছে তাদের তো নাই, তারা তো সিভিল সোসাইটি মেম্বার। তবু যে তারা দায়িত্ব নিয়েছেন ওরকম একটা ধ্বংসস্তূপের মধ্য থেকে, হাজার সীমাবদ্ধতার মধ্যেও, এবং তাদের ভেতর থেকেই নানা ধরনের স্যাবোটেজ করা হয়েছে। এর মধ্যে একটা এনবিআর এর কথা বলেছে, জনপ্রশাসনের আমলারা মানে নজিরবিহীনভাবে কর্মবিরতি দিয়েছে, চাকরি বিধি লঙ্ঘন করে ইয়েগুলো করতে দেয় নাই, সংস্কারগুলো করতে দেয় নাই। অন্তর্বর্তী সরকারকে আপনি ব্লেম দেন, কিন্তু অন্তর্বর্তী সরকার তো অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ করে গেছে, 133টা। তার মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো আপনি বাতিল করলেন কেন? এবং কি করলেন? ওই যে ফারুক বললো, আমি আরেকটু সংশোধন করি, বিএনপি সরকার কেন এখন এটা বাস্তবায়ন করছে যেটা আগে করে নাই? এনবিআর এর রিফর্ম, মানে এনবিআর এর পৃথকীকরণ। কারণ হচ্ছে লোন পাচ্ছে না। আপনি এটা বাতিল করে দিয়েছেন এবং বিতর্কিতভাবে 18 ক ঢুকিয়ে ব্যাংক রেজলিউশনকে আইনে পরিণত করেছেন। সমস্ত দিক থেকে বিরোধিতা হয়েছে, বিএনপি পন্থী লোকেরাও বিরোধিতা করেছে, সরকার কিন্তু পাত্তা দেয় নাই। কখন পাত্তা দিল? যখন আইএমএফ বললো যে এগুলো ঠিক না করলে আমি লোন দেবো না, তখন আপনি এসে সুরসুর করে করলেন। কই এখন তো এনবিআর এর কর্মকর্তারা তো রাস্তায় নেমে ব্লকেট দিচ্ছে না কিংবা কর্মবিরতি দিচ্ছে না, এখন দেয় না কেন? ফলে এই যে জিনিসটা, আপনার বিএনপি অবশ্যই জুলাইয়ের একটা প্রধান শক্তিদের মধ্যে অন্যতম, বিএনপির ভূমিকা আছে, কিন্তু বিএনপিকে রিফ্লেক্ট করতে হবে যে আপনি জনগণের কথা পাত্তা দিলেন না, কিন্তু যখন আইএমএফ বললো আপনি যখন চাপে পড়লেন তখন আপনি করলেন। তাহলে আপনার কাছে তো আইএমএফ বড় জনগণের চেয়ে। এগুলো বিএনপির রিফ্লেকশনের ব্যাপার আছে। জি, আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেবেন হাসনাত আব্দুল্লাহ। দেশের সর্বোচ্চ সাংবিধানিক জায়গায় দাঁড়িয়ে থেকে তিনি জনগণকে এমন চ্যালেঞ্জ দিয়েছেন। এই চ্যালেঞ্জ ঘিরে আপনার কাছে প্রশ্ন রাখবো, একটি বিরতি নিয়ে ফিরছি। সময় হলো ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। আবারও স্বাগত কঠিন কথা সহজে অনুষ্ঠানে। সারোয়ার তুষার, 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেবেন হাসনাত আব্দুল্লাহ, যেটি নিয়ে বলছিলাম, অথচ তার যেই নির্বাচিত এলাকা কুমিল্লার দেবিদ্বার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বিভিন্ন সংসদীয়, তার নিজ সংসদীয় আসনে লুটতরাজ এবং অর্থনৈতিক অপরাধ এখন ওপেন সিক্রেট, এমনটা বলা হয়। আচ্ছা, যেই প্রসঙ্গে আমি এই কথাটা বলছি সেটি হচ্ছে জাতীয় নির্বাচনে শাপলা কলিতে ভোট দিতে হবে এমন শর্ত জুড়ে দিয়ে মসজিদ সংস্কার করে দেবেন নিজের ব্যক্তিগত তহবিল থেকে, এমন আশ্বাস তিনি জনগণকে দিয়েছিলেন। স্থানীয়দের ভোটে নির্বাচিত হয়ে এমপি বনে গেছেন হাসনাত আব্দুল্লাহ, কিন্তু যে কথা দিয়েছেন এলাকাবাসীকে সেই কথা রাখেননি তিনি, এমনটা এলাকাবাসী বলছেন। এ নিয়ে চারদিকে সমালোচনা শুরু হলে কয়েক মাস পর নিজস্ব নেতাকর্মীদের পাঠিয়ে দায়সারা কাজ করে দেন এই সংসদ সদস্য। স্থানীয় এক ব্যক্তি, সেখানকার স্থানীয় একজন ব্যক্তি বলেছেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছে যে আমার ব্যক্তিগত টাকা দিয়ে কাজ করব, পরে শুনলাম যে 11,80,000 টাকা আসছে, কাজ করেছে মাত্র 3.5 লাখ থেকে 4 লাখ। এই বিষয়ে কি বলবেন? হাসনাত আব্দুল্লাহর একটা মিডিয়া হাউসের বিরুদ্ধে কথা বলার কারণে 3 দিনে তার বিরুদ্ধে 99টা কন্টেন্ট হয়েছে, আপনি আশা করি দেখেছেন। এবং তারা গিয়ে ওখান থেকে কাকে কাকে যেন বের করে নিয়ে আসছে, আবার তাদেরকে দেখলাম যে দুস্থ হিসেবে হাজির করে সাহায্য সহযোগিতা দেওয়ারও চেষ্টা করছে। ফলে হাসনাত আব্দুল্লাহ যেহেতু একটা
মানে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে কামান দাগিয়েছেন তার বিরুদ্ধে এই ধরনের নিউজ করানো হয়েছে। আপনার এখানে আমরা বারবার এখনো বলি যে দুদকের কাজ হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট যারা জি তাদের দুর্নীতি ওভারসি করবে। আপনি হাসনাত কি করেছে, পার্লামেন্টারিয়ান হওয়ার পরে তার এলাকায় কাজগুলো করছে কিনা, যে বরাদ্দগুলো যাচ্ছে সেগুলো সে ঠিকমতো কি বলে ডিস্ট্রিবিউট করছে কিনা, কাজগুলো হচ্ছে কিনা, এগুলো নিয়ে আপনি সরকারকে বলেন, মানে সরকারের উচিত যে সেগুলো ওভারসি করা। এমনকি সরকারি দলের এমপিরাও ঠিকমতো কাজ করছে কিনা ওভারসি করা উচিত। আদারওয়াইজ যেটা হবে যে আমরা ওই এক ধরনের তাকে ফ্রেমিং করার মধ্য দিয়ে এটা কোনো সমাধান হবে না। সুতরাং হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে তো ধরেন অনেকেই আছে, অনেকেই কথাবার্তা বলে, এবং তিনি একজন মানে আর তো কোনো পার্লামেন্টারিয়ান আপনি আমি দেখি নাই যিনি এই কথাটা সাহস করে বলতে পেরেছেন পার্লামেন্টে, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড আমরা অন্য জিনিস দেখেছি যে মানে ঋণ খেলাপি, যেমন ধরেন একজন সরকার দলীয় বলেছেন খুবই অফেন্সিভ মন্তব্য, সরকার দলীয় এমপি বলছেন যে ফকিররা তো ঋণ নেয় না, আমরা ঋণ নিয়েছি কারণ আমরা ঋণ পরিশোধ করে দেব। কিন্তু আপনি তো ঋণ নিতে নিতে ঋণ খেলাপি হয়ে গেছেন, এটা তো খেয়াল করতে হবে। ফলে এই পার্লামেন্টে ঋণ খেলাপিদের বিরুদ্ধে হাসনাত আবদুল্লাহর খুব শক্ত মন্তব্য আছে এবং বিতর্কিত একটি গোষ্ঠীর বিরুদ্ধে মন্তব্য তিনি করেছেন, এবং করার পরে তার বিরুদ্ধে এক ধরনের মানে মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় এক ধরনের সুনামি চালানোর চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি যে এটা সেই ফ্রেমিংয়েরই অংশ। জি, আরেকটি প্রশ্ন রাখতে, যে জুলাই আন্দোলনের সময় যে ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলা হয়েছিল, কিন্তু আন্দোলনের বিজয়ের পর আমরা কি দেখেছি, কয়েকটি ফ্যাক্ট যদি চিন্তা করি, সেটা হচ্ছে ডানপন্থীদের উল্লম্ফন দেখলাম, মবের কথা দেখেছি, মবের রাজত্ব বলেন বা যেই টার্মই আপনি বলেন সেটি দেখেছি, শিক্ষকদের অপমান করতে দেখেছি, এমনটাও এসেছে। সেক্ষেত্রে এই যে এইসব কারণগুলো আমি বললাম, সেটি কি আসলে জুলাই চেতনা আদর্শচ্যুত হয়ে কেবল একটি বলতে পারেন রাজনৈতিক টার্মে পরিণত হয়েছে কিনা, কি আপনার মত? না, দেখেন জুলাই এরপরে যে পোস্ট জুলাই অনেক কিছু ঘটেছে, যে আমি শুরুতে বললাম যে এই ধরনের একটা রাপচারের পরে নানা ঘটনা ঘটে, কারণ একটা মানে সব দিকে একটা ব্যাপক আকারের নড়াচড়া হয়েছে। নড়াচড়া হওয়ার পরে একটা সরকার তার তার যেটা পরিচিত সেটআপ ছিল, সেই সেটআপ যখন কলাপস করার পরে এই শূন্যস্থানে অনেকে অনেক কিছু করার চেষ্টা করেছে, অনেক ধরনের স্যাবোটেজও হয়েছে। এই যে 250-300 আন্দোলন, এই 250-300 আন্দোলন এখন কোথায়? সেই দাবি কি সব মিটে গেছে? কারা ওই আন্দোলন করলো, কারা নামলো, এগুলো কিন্তু আমরা জানি না। ফলে ওইরকম সময় এরকম হওয়ার কথা, কিন্তু এগুলো যেগুলো আপনার ধরেন পিওরলি আইন শৃঙ্খলার প্রশ্ন, শিক্ষককে অপমান করা, শিক্ষককে মব করা, এটা পুলিশ কেন বা ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ কেন আপনার তাদের যারা এটার সাথে দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হয়। যারা একটা জায়গায় মব করছে আপনি তাদেরকে ধরেন, তাদেরকে অ্যারেস্ট করেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন। কিন্তু আমরা যদি সব কিছুকে মব করতে থাকি তাহলে যেটা সমস্যা হবে, ধরেন এই যে গণ অধিকার পরিষদ, তারা একটা কর্মসূচি পালন করেছে, রাজনৈতিক কর্মসূচি, তারা তো একটা রাজনৈতিক দল, তারা একটা রাজনৈতিক দল হিসেবে কর্মসূচি পালন করেছে, পরে একটা শক্তিশালী পক্ষ তাদের ওই কর্মসূচিকে বলেছে মব, যে মব সৃষ্টির চেষ্টা করা। ফলে আমরা যদি সবকিছুকে মব বলতে থাকি, লেজিটিমেট রাজনৈতিক কর্মসূচির উপরে মব হয়ে যাবে। মব নিয়ে আমি বলি যে মব নিয়ে বয়ানবাজি করা দরকার নেই। মব নিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি পার্টিকুলার ঘটনা অ্যাড্রেস করেন। যেমন ধরেন প্রথম আলোর ঘটনা আপনি ভিডিও ফুটেজ দেখেন, ছবি দেখেন, একজন করে শনাক্ত করে তাদের রাজনৈতিক পরিচয় কি আছে কি না আদৌ, বা কারা, তাদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা করেন, সবাই আপনাকে সমর্থন করবে, কেউ এটাতে বিরোধিতা করবে না। কিন্তু যদি আপনি বলেন যে প্রথম আলো ভেঙেছে অমুক গোষ্ঠী, তাহলে এটা হবে কি, এটা বয়ানবাজি হবে। আপনি আগে তাদেরকে শনাক্ত করে, এবং কেউ তো গ্রেফতারও হয়েছে, তাই না? ফলে আমরা ডানপন্থার উল্লম্ফন ঘটেছে এটা অনেকের কাছে মনে হয়। এটা কেন মনে হয় তার কারণ হলো ইসলামপন্থী রাজনীতির ব্যাপারে আপনার আমার রিজার্ভেশন থাকতে পারে। ওকে, অ্যাগ্রিড, গণতন্ত্র সবাই সবার রাজনীতি পছন্দ করবে না, কিন্তু তাদেরকে আওয়ামী লীগ আমলে যেভাবে পুশ টু দ্য কর্নার, মানে তাদেরকে যেভাবে কোণঠাসা করা হয়েছে, এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে তারা একটু মেইন স্ট্রিমে এসেছে। এই যে তাদের অতিরিক্ত উপস্থিতি বিভিন্ন জায়গায়, এটা অনেকের জন্য একটা ট্রমার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে তাদের যে কোনো কিছুকেই এখন অনেকে ভয় পায়। কিন্তু আপনি দেখবেন যে এই যে ইসলামপন্থী দলগুলোকে আমরা এত গালি দেই, এবং তাদের সমালোচনা অবশ্যই করতে হবে, যদি সমালোচনা থাকে করবোই তো, কিন্তু তারা তো জুলাই সনদের পক্ষ নিয়েছে, তারা তো গণভোটের পক্ষ নিয়েছে। ওই জুলাই সনদ, এটা বলেই শেষ করি, ওই জুলাই সনদ, ওই গণভোট যদি আপনি বাস্তবায়ন করেন, তাহলে এটা কি বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হবে? জুলাই সনদ বাস্তবায়ন করলে কি ইসলামিক রাষ্ট্র হবে? জুলাই সনদ বাস্তবায়ন করলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে। তো সেটা আপনার করতে সমস্যা কথা, এটা তো তাদেরও দাবি। তাদেরকে আপনি গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আনেন, গণতান্ত্রিক পলিটিক্সের ভেতরে আনার পরে তারা যদি সেখানে রুল ব্রেক করে, সে অনুযায়ী সমালোচনা, শাস্তি ব্যবস্থা সবই নেওয়া যাবে। জি, ডাক্তার রাকিব আল হাসান, যেমনটা সমালোচনা নিয়ে কথা বলছিলাম, জুলাই চেতনা কাজে লাগিয়ে ধরেন যাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য কিংবা বদলি বাণিজ্য, সব বাণিজ্য নিয়ে যদি কথা বলতে যাই, যারাই সমালোচনা করে তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা ফ্যাসিস্টের দোসর। সেই ক্ষেত্রে
পুরো বিষয়ে যদি পর্যবেক্ষণ করে আমি আপনার কাছে জানতে চাই যে আসলে সমালোচনা কি করা যাবে না কারো বিরুদ্ধে, কারো অপকর্মের বিরুদ্ধে যদি কথা বলতে হয়, সেক্ষেত্রে ফ্যাসিস্টের দোসর বা এই ট্যাগ লাগানোটা কতটা যুক্তিযুক্ত? আপনাকে আবার ধন্যবাদ। আপনার হাসিনার আমলে আমরা দেখতাম যে জামাত শিবির পাকিস্তানের দোসর, এখন দেখতেছি ফ্যাসিস্টের দোসর। দুইটাকে আসলে মানে নিজের সুবিধাটা নেওয়ার জন্যই করে আর কি। তো সমালোচনা আপনি করবেন না কেন, যে কোনো সময় করবেন, যে কেউ করতে পারে, এবং প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে করা যেতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু ঘটনা হচ্ছে ধরেন আমি দুটো জিনিস একটু অ্যাড্রেস করি। একটা হচ্ছে কি সারাত্ত সাহেব বলছিলেন যে ধরেন বিএনপির বিরুদ্ধে যদি আমরা ক্যাশে করতে যাই তাহলে সাপ বেরিয়ে আসবে। দেখুন ডেফিনেটলি বেরিয়ে আসবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন নতুন বন্দোবস্তের রাজনীতিটা কিন্তু আপনারাই হাজির করেছেন। এখন বিএনপি সেটাই জিজ্ঞেস করছিলাম। এখন ধরেন অন্যরা সেটা করে তো আমরা জানি, আপনারা তো নতুন বন্দোবস্ত বলছেন, তার মানে আপনারা তার চেয়ে ব্যতিক্রম, আপনারা কেন ব্যতিক্রম হবেন? সুতরাং আপনারা যদি একই কাজ করেন, ইউ ডু দ্য সেম থিংস, তাহলে তো ধরেন কোনো পার্থক্য থাকলো না তার কাছে। তার মানে আমার কাছে নতুন বন্দোবস্তের সংজ্ঞাটা পুরোটাই রয়ে গেল। সেক্ষেত্রে আমরা প্রশ্ন করতেছি যে আপনারা কেন করতেছেন? সে খারাপ মানলাম, তুমি অদম তাই বলে, তুমি উত্তম তাই বলে আমি অদম, তুমি অদম তাই বলে আমি উত্তম হবো না কেন? তো সেক্ষেত্রে তো এটা তো লেজিটিমেট কোশ্চেন যে আপনারা কেন করবেন সেটা। তো আমি মনে করি না যে সেটা করা যাবে না, তা না। আর একটা কথা হচ্ছে কি, আমার ফারুক ভাই যেটা বলছিলেন যে জনগণের আকাঙ্ক্ষা ছিল বিপ্লবী সরকার, এটা একদম ভুল কথা, রং কনসেপ্ট। বিপ্লবী সরকার কেটাই জনগণ জানে না। আর হচ্ছে 5 আগস্টের আগ পর্যন্ত এক দফা এক দাবি হাসিনা তুই কবে যাবি। লাস্ট মোমেন্টে মানুষ বলেছিল যে হাসিনা চলে গেলে তখন আমরা কিছু সংস্কার করবো। কিন্তু তার মানে এই নয় যে বিপ্লবী সরকার টার্মটা অনেক ব্রড টার্ম, একটা ডিফারেন্ট টার্ম, এবং বিপ্লবী সরকারের একটা স্পেসিফিক ম্যানিফেস্টো থাকে। এই ধরনের কোনো কিছু আমরা ছিল না। সুতরাং আপনি এতক্ষণ যে খুব গরম গরম কথাবার্তা বললেন, গরম গরম কথার মধ্যে এটা একটা ভুল তথ্য দিয়ে দিলেন, বা মানে অপতথ্য এর আমি বলবো। তো যাই হোক, সেটাও আসলে জনগণের পক্ষে ছিল না। আর আপনার যে প্রশ্নটা ছিল যে এই মুহূর্তে আসলে আমরা চেতনা রাজনীতি থেকে কে বেরিয়ে আসতে পারবো বা এই রাজনীতি করে কাউকে সমালোচনা করা যাবে কিনা, ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হচ্ছে ধরেন আমরা যে বললামই তো, আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমাদের পার্লামেন্টের যে পরিমাণ ভাইব্রেন্ট, আমরা মনে করি যে টকশো তো অনেক ভাইব্রেন্ট। তো এর বাইরেও আমরা মনে করি যে আমরা সরকার ভুল করবে, এটা স্বাভাবিক। তবে এই সরকার একটা বেশি পার্থক্য আছে আওয়ামী লীগের সাথে। ধরেন আওয়ামী লীগ ভুল করলে আপনি যদি তার ভুলটা ধরতে যান, তখন সেটা ইগোতান্ত্রিক ভাবে নিত এবং সে মনে করতো যে সে ভুল করে না, ভুল করা যাবে না। কারণ দেখবেন সে কোনো সিদ্ধান্ত সে চেঞ্জ করতো না। ইভেন এই কোটা আন্দোলনটাও দেখেন, সে কোনো সিদ্ধান্ত চেঞ্জ করতে চাচ্ছিল না। সরকার যদি ভুল করে সেই ক্ষেত্রে বিরোধী দলও কি সহযোগিতা করছে, কি বলবেন? না, বিরোধী দল তাদের পার্সপেক্টিভ থেকে যদি বলি, যেমনটা আমরা শুনেছিলাম না কোর্সে ডেফিনেটলি করার কারণেই তো ধরেন আপনার এই যে আপনার 18 ক চেঞ্জ করলো, এটা একেবারে যে ওনারা যে অভিযোগ করছেন আইএফ এর কারণে, আমি সেটা বলবো না। কারণ আমি মনে করতেছিলাম যে সরকার শুরু থেকে এটা নিয়ে খুব বিব্রত অবস্থা ছিল। কারণ সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট, মানে আমি নিজে পার্সোনালি সরকার অনেক বড় বড় স্টেক হোল্ডারকে জিজ্ঞেস করছিলাম, তারা কোনো সুস্পষ্ট ব্যাখ্যা আমাকেও দেয়নি। কারণ মানে আমি যখন এটার পক্ষে বিপক্ষে বলবো তখন আমাদের জানতে হবে। সেই কারণে আমি মনে করি না সরকার আসলে জনগণকে প্রায়োরিটি দিচ্ছে। এবং বিএনপি তার 91 সাল থেকে অনেক কিছু ডজন সে সিদ্ধান্ত চেঞ্জ করে, এটা নিয়ে কোনো আহামরি কিছু না। কিন্তু আমরা মনে করি যে ধরেন এই জুলাই যেগুলো কথা বলি, এর বাইরে আমরা যেটা মনে করি যে লাস্ট সেটাই বলতে চাই, সেটা হচ্ছে ধরেন জুলাইটা আসলে আপনি বলছেন চেতনা কাজে লাগছে কিনা, চেতনা কাজে লাগানোর জিনিস, একটা ধারণা স্পিরিট ধারণ করার জিনিস, এবং এই স্পিরিট ধারণ করে আমি মনে করি যে আমাদের এই যে ভাইব্রেন্ট পার্লামেন্টটা এটাকে আমরা অব্যাহত রাখাটা জরুরি। জি ফারুক হাসান, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কিছু যুক্ত করবেন কিনা শেষ পর্যায়ে এসে? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই ডানপন্থা এবং মানে ইসলাম পন্থার যে একটা উত্থান, এটা নিয়ে ব্যাপকভাবে ইতিমধ্যে আলোচনা চাওর হয়েছে চতুর্দিকে। আসলে আমি অবাক হয়ে যাই, মানে ডানপন্থা নিয়ে আমরা যতটা উদ্বিগ্ন, যতটা আমরা আসলে এটা নিয়ে চিন্তিত, ঠিক একইভাবে বামপন্থার যদি কোনো ব্যাপক উত্থান ঘটে বা হয়, তখন কিন্তু আমরা এই চিন্তিত হয়ে পড়ি না। আসলে এই জিনিসটার মধ্যে ফ্যাক্টটা কোথায়, মানে প্রবলেমটা কোথায়? মানে ডানপন্থার উত্থান হলে কোনো মানে অনেক প্রবলেম, অনেক সমস্যা, বাট বামপন্থার উত্থান হলে কোনো সমস্যা নেই। বামপন্থার তো উত্থান হচ্ছে না। না, যদি হয়েছে তো আমরা 70-80 দিকে বামপন্থা একটা ব্যাপক রমরমা একটা বাংলাদেশের রাজনীতির কারণে হয়েছিল। যেটাই হোক, তখন দেখেন আপনি কোনো লিটারেচার দেখাতে পারবেন না, কোনো বয়ান দেখাতে পারবেন না, বক্তব্য দেখাতে পারবেন না যে কেন বাংলাদেশে বামপন্থার এতটা উত্থান হলো। কারণটা একটা জায়গায় দেখেন, আমি এই জন্যই বলেছি বামপন্থা ডামপন্থা কোনো প্রবলেম বাংলাদেশের রাজনীতিতে নেই। প্রবলেমটা একটা জায়গায়, উগ্রপন্থা কোনোভাবেই কাম্য নয় এবং এটা অ্যাকসেপ্টেডও না। এটা হোক বামপন্থার উগ্রপন্থা কিংবা ডানপন্থার উগ্রপন্থা। ডানপন্থীরা যদি আজকে উগ্রবাদ হয়ে যায়, উগ্রপন্থা রাজনীতি অবলম্বন করে, আমরা 100% তাদের বিরুদ্ধে মাঠে নামবো। একই সাথে বামপন্থার যারা রাজনীতি করে বা বামপন্থী যারা রাজনীতি করে, এরাও যদি ওই উগ্রপন্থার পথ বেছে নেয়, আমরা সাপোর্ট দেবো না। সুতরাং আপনাদের বলা উচিত যে না, ডানপন্থা বামপন্থা ম্যাটার না, ম্যাটার হচ্ছে উগ্রপন্থা। কিন্তু এটাকে ভুল ফ্রেমিং করে ওই আওয়ামী লীগের আমলে যেভাবে ডানপন্থা মানে ইসলামপন্থীর উত্থান, এটা সেটা ঠিক একই কায়দায় এখনো চলছে। এটা আমাদের আসলে ভাবায়। থাকবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে এসে যুক্ত থাকার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।